আসলে এটিকে আমি স্মার্টফোন বলবো নাকি জলযন্ত্র পাওয়ার ব্যাংক তা আপনারাই বিচার করবেন, কারণ এতে দেওয়া হয়েছে 7000 mAh এর মতন ম্যাসিভ একটি ব্যাটারি। এখন এক পক্ষ অবশ্য চিন্তা করবে যে এত বড় ব্যাটারি দেওয়া সত্ত্বেও স্মার্টফোনটার থিকনেস কিংবা ওয়েট অনেকাংশ অবশ্যই বেড়ে গিয়েছে। যদি 7000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও স্মার্টফোনের ওয়েট করা হয়েছে মাত্র 208 গ্রাম এবং থিকনেস করা হয়েছে কিন্তু 8.5 মিলিমিটার। আসলে এই সবকিছুই সম্ভব হয়েছে আপনার সিলিকন কার্বন টেকনোলজিকে ইউজ করে। আর এটিও নাকি ধারণা করা হচ্ছে নাকি এই বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের শুরুর দিকে যতগুলো স্মার্টফোনই লঞ্চ হবে সেখানে মিনিমাম 8 থেকে 10,000 কিংবা 6 থেকে 10,000 mAh এর ব্যাটারি থাকবে। বলছিলাম Oppo K13 5G এর কথা, যেখানে এই প্রথম ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের সম্পূর্ণ নতুন একটি চিপসেট 6 Gen 4। যেহেতু স্মার্টফোনটির মূল কি লাইট বিষয় হচ্ছে এর ব্যাটারি সেকশনটা, যেটা আপনাকে নরমাল ইউজে 1.5 দিন কিংবা 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ ইজিলি অনায়াসে দিয়ে দিবে। তার সাথে এই প্রাইস পয়েন্টে কিন্তু আমরা আন্দাজ যে স্মার্টফোন গুলো রয়েছে সেখানে কিন্তু ব্যাটারি সাইকেল হিসেবে আপনার 1500 ব্যাটারি সাইকেল থাকতে পারে, বাট এই স্মার্টফোনটিতে আমরা কিন্তু 1800 ব্যাটারি সাইকেল দেখতে পাবো। তার সাথে যেহেতু এটা আপনার একটা গ্রাফাইট ব্যাটারি, তেমন রিপোর্ট আসার সম্ভাবনা কিংবা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম পেয়েছি আমরা। আর 0 to 100% চার্জ করার জন্য বক্সে 18 ওয়ার্ডে ফাস্ট চার্জিং ব্রেকটা দেওয়া হয়েছে, যেটা আপনাকে 1 ঘন্টার মধ্যে কিন্তু 0 to 100% চার্জ ইজিলি করে দিবে যদি ফাস্ট চার্জিং চালু করেন। যার জন্য আপনি ডে টু ডে মাল্টিটাস্কিং বলুন, গেমিং করুন কিংবা ফটোগ্রাফি করুন। আর গেমিং এর জন্য এখানে যেহেতু সম্পূর্ণ নতুন একটি চিপসেট আপনার স্ন্যাপড্রাগনের 6 Gen 4 ইউজ করেছে, এটারও কিন্তু অন্তত স্কোরে আমরা রেজাল্ট পেয়েছি অলমোস্ট 7,15,000 প্লাস, যেটা মোটামুটি এই প্রাইস পয়েন্টে সন্তোষজনকই ছিল। আর এটাকে অ্যাজ কম্পেয়ার টু আপনি 7 এর Gen 3 এর সাথে একটু তুলনা করতে পারেন। হ্যাঁ, তবে ওটার থেকে কিন্তু এটার পাওয়ার একটু কম বলবো আমি। আদারওয়াইজ আপনি এটাকে ডায়মন্ডসিটি 7300 এর সাথেও কিন্তু কম্পেয়ার করতে পারেন, প্রাইস সিমিলার কিন্তু একটা রেজাল্ট দেয়। কিছু অংশ এগিয়ে থাকবে অবশ্যই আপনার স্ন্যাপড্রাগনের 6 Gen 4 চিপসেটটি। কিছু সাদৃশ্যপূর্ণ আমরা কোরের বেলা দেখতে পারবো, মিন্স আপনার 6 Gen 4 বলুন কিংবা 7 এর Gen 3, এখানে কিন্তু আপনার সেম কোর ব্যবহার করা হয়েছে, শুধু ভিন্নতা রয়েছে আপনার ক্লক স্পিডে। অ্যান্ড্রিনোর 810 জিপিইউটা থাকায় পাবজির মতন গেম আপনি আলট্রা এইচডিআর এ কিন্তু 60 এফপিএস ছাড়া বাকিগুলোতে কিন্তু 60 এফপিএস এর অপশন পাবেন। সেখানে এভারেজ ফ্রেম রেট কিন্তু আপনার 5% এর মতন ফ্ল্যাকচুয়েশন হয়। সাথে ই ফুটবলের মতন গেমটাও হাই গ্রাফিক্সে রেখে খেলার পর কিছুটা অবশ্য নোটিস করেছি আমরা, তাই আপনাকে স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে রেখে খেলতে হবে। সাথে আপনার যেসব মিডিয়াম গ্রাফিক্স গেম রয়েছে যেমন ফ্রি ফায়ার আর যেসব 2D কিংবা লো গ্রাফিক্স গেম রয়েছে সেগুলো মোটামুটি অনায়াসে এই স্মার্টফোনটিতে প্লে করতে পারবেন। সাথে মাল্টিটাস্কিং এনহ্যান্সের জন্য LPDDR4X এর RAM এবং UFS 3.1 এর কিন্তু স্টোরেজ টাইপটা রয়েছে। সাথে হিটিং এরিয়াটুকু মাথায় রেখে এখানে কিন্তু আপনার 16 cm2 গ্রাফিক্সের সাথে কিন্তু 57 cm2 আলট্রা লার্জ বিসি কুলিং চেম্বারকে ইউজ করেছে, যেখানে পোর্টস এন্ড বাটনে অ্যাজ ইউজুয়াল সবকিছুই থাকছে, তবে থাকছে না কোনো 3.5mm হেডফোন জ্যাকের গর্ত। মোটামুটি চিপসেটটি রাখায় আপনাকে ডে টু ডে মাল্টিটাস্কিং বলুন সেগুলো ভালো করেই কিন্তু হ্যান্ডেলিং করবে এই চিপসেটটি। তবে এসব হ্যান্ডেলিং করার জন্য তো অবশ্যই ডিসপ্লেটি প্রয়োজন। এতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি মাপের 120Hz রিফ্রেশের যুক্ত ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি অ্যামোলেড ডিসপ্লে। তবে 8 বিট কালার প্যানার হওয়ায় মোটামুটি কালার ক্যালিব্রেশনও ঠিকঠাকই ছিল, বাট আমার মতে এই প্রাইস পয়েন্টে কিন্তু আসলে একটা 10 বিট ডিসপ্লে আশা করি আমরা, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডিসপ্লেটা একটু উজ্জ্বল এবং ব্রাইট হতো। তার সাথে আউটডোর ভিজিবিলিটির জন্য 1200 নিটসের পিক ব্রাইটনেস এবং চোখের সুরক্ষা মাথায় রেখে কিন্তু এখানে লো ব্লু লাইট সার্টিফিকেশনও দেওয়া হয়েছে। তবে একটা জিনিস খারাপ লাগতে পারে, এখানে আপনার HDR এর কিন্তু কোনো সাপোর্টই থাকছে না। আর স্টেরিও স্পিকার হওয়ায় কিন্তু সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড ছিল, এখানে কিন্তু অলমোস্ট আপনি 300% পর্যন্ত ইনক্রিজ করতে পারবেন, তবে সেক্ষেত্রে কিছুটা ডিস্ট্রাক্ট মনে হবে। সাথে প্রাইস পয়েন্টের মধ্যে ইউআইটাও কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট করা উচিত ছিল তাদের, কারণ আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা স্মার্টফোনটিতে আগামী 2 বছরের মেজর আপডেট এবং ব্যাক এন্ডে ইউআই হিসেবে থাকছে ColorOS 15, তার সাথে 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেটটা দিয়ে দিবে। প্রাইস হিসেবে ইউআইটা কিছুটা আপনাকে বাগবাল্যকে দেখা দিবে, যেগুলো চাইলে আপনি আনইনস্টল কিংবা অফ করে দিতে পারবেন, তাহলে সেক্ষেত্রে বেটার একটা রেজাল্ট পাবেন আর কি। ইভেন মিস করবেন না এর রেগুলার এআই ফিউচার গুলো। তবে ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে এখনো কিছু বলা হয় নাই। ব্যাকে এক প্রকার ডায়মন্ড কাট আউট ডিজাইন দিয়েছে, যেটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের সাথেই আসে। আর ব্যাকে ইউজ করার জন্য একটা প্রিমিয়াম কভার টাইপ, সাথে একটি টাইপ সি ডাটা কেবল, দেন 80 ওয়াটে ফাস্ট চার্জিং ব্রেক, তার সাথে সিম ইজেক্টর টুল এবং ইউজার ম্যানুয়াল, এগুলো কিন্তু সবকিছুই থাকছে বক্স কন্টেন্ট হিসেবে। সাথে IP65 এর রেটিং এখানে কিছুটা পিছিয়ে, যেহেতু বর্তমানে স্মার্টফোন গুলোতে মিনিমাম IP67 কিংবা 68 69 এর মতন রেটিং দিচ্ছে। ক্যামেরা প্রসঙ্গে বললে ব্যাক এসে চির পরিচিত ডিউল ক্যামেরা সেটআপ, প্রাইমারি হিসেবে 50 মেগাপিক্সেলের ওয়াইড যুক্ত সেন্সর, দেন সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেল একটি ডেপথ কিংবা সরকারি লেন্স। ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 30 fps এর ভিডিওগুলো করা গেলেও থাকছে না কোনো OIS এর সুবিধা, তবে জাইরো বেস EI এর সুবিধা রয়েছে। তাই সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যখন জাইরো বেস EI দিয়ে রেকর্ডিং গুলো করতে যাবেন তাহলে ডিটেলস এর কিছুটা ঘাটতি দেখা দিবে। আর সেলফি ক্যামেরা হিসেবে তাদের জনপ্রিয় 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো রয়েছে, আর এটি দ্বারা সর্বোচ্চ 1080p তে 30 fps এর ভিডিওগুলো টাইনে টোনা করতে পারবেন। আর ডে লাইট কন্ডিশনের ছবিগুলো কিছুটা বুস্টেড এবং স্যাচুরেটেড টাইপের ছিল, আর সাবজেক্টকে কিন্তু তারা একটু স্মুথ করে ফলে যখনই জুম করবেন তখনই কিন্তু ডিটেলস এর ঘাটতিটা কিন্তু একদমই কড়াভাবে চোখে পড়বে। হোয়াইট ব্যালেন্সটাও কিন্তু মোটামুটি ভালোভাবে হ্যান্ডেলিং করতে পারছিল। আর পর্ট্রেক্সে কিন্তু 2x এর ছবিগুলো তোলারও এখানে অপশন রয়েছে, তবে ছবিগুলো জুম করলে কিছুটা ডিটেলস এর ঘাটতি দেখা দিবে, যেহেতু জুমটা আপনার ডিজিটালি
হচ্ছে। দেন আদার স্পেসিফিকেশন যেমন এখানে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটার পজিশনটা একটু নিচে মনে হয়েছে আমার, তবে অপটিক্যাল সেন্সর গুলো কিন্তু পজিশন গুলো একটু নিচেই থাকে, যেটি আমরা দেশের বাজারে 8128 এবং 8256 এই দুটি র্যাম ভেরিয়েন্টে বর্তমানে আনঅফিসিয়াল ভাবে অ্যাভেলেবেল রয়েছে, যার বেস ভেরিয়েন্টের প্রাইস বর্তমানে বাংলাদেশের মধ্যে পাওয়া যাচ্ছে কিন্তু আপনার 26 কিংবা 27,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে। দেন এর 8256 এটা পাওয়া যাচ্ছে কিন্তু 29 কিংবা 30,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে। তবে এই প্রাইস পয়েন্টের মধ্যে আসলে পজিটিভ দিক হচ্ছে এর ব্যাটারি প্লাস এর চিপসেট প্লাস এর ডিজাইন প্লাস এর ডিসপ্লেটিও মোটামুটি। তবে চিপসেটটি তাই বলে আহামরি যারা গেমার রয়েছেন তাদের জন্য না, এখানে যদি আপনি ক্যাজুয়াল টাইপে প্লে করে থাকেন তাহলে ঠিক আছে। তবে ইউআই কিংবা ক্যামেরার দিকে গেলে এখানে কিছুটা নিরাশ কিংবা ডিসঅ্যাপয়েন্টেড থাকবেন আপনারা, এখানে অবশ্যই একটু বেটার করা উচিত ছিল তাদের। অল ওভার আপনারা এই ভালো মন্দ বুঝেছেন যে স্মার্টফোনটা আসলে কতটুকু ভ্যালু ফর মানি হতে যাচ্ছে আমাদের জন্য, তাই আবেগ না বিবেক দিয়ে চিন্তা করা উচিত, যেহেতু আপনারাও স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের। স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।